কোঅর্ডিনেট অফ সেন্টার, ইকুয়েশন অফ দ্য আদার ডাইরেক্ট্রিক্স, সম্ভবত এইটাতে আমরা ছিলাম। আমরা হাইপারবোলার ইকুয়েশন পর্যন্ত ডিরাইভ করেছিলাম আর কি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা whose eccentricity is 5/4, focus is 30। এতদূর পর্যন্ত ইজি। এবং এর সাথে ছিল and directrix is 4x minus 3y is equal to 3। মাকসুদা আক্তার, ভিডিও দেওয়ার দরকার নাই, অডিওতে থাকলেই হবে, ভিডিওটা অফ করে দাও। তো এটার সলিউশন হিসেবে আমরা যেটা করেছিলাম যে আমরা ধরে নিয়েছিলাম যে কোনো একটা পয়েন্ট পি, এটা হাইপারবোলার উপর আছে, এবং ফোকাসটার নাম দিয়ে দিয়েছিলাম আমরা এস, এবং আমরা পি থেকে ডাইরেক্ট্রিক্স এর উপর একটা লম্ব যেটা বলছি আমরা এমপি, এটা ধরেছিলাম। এবং আমরা জানি যে এসপি সমান ই এমপি হয়। এসপিটা কিভাবে পাবো? পি, পি যেহেতু এক্স ওয়াই আর এস যেহেতু দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, এটা হবে আমাদের এসপি। তার স্কোয়ার যদি করে দিই তাহলে রুটটা চলে যাবে। আর ই হচ্ছে দেয়া আছে আমাদের প্রবলেমে 5/4, একের চাইতে বড় হয় ই। আর পি এমটা কি হবে আসলে? পি পয়েন্ট থেকে এই ডাইরেক্ট্রিক্স এর উপরে লম্ব দূরত্ব। তাহলে এটা কিভাবে বের করি আমরা? 4x মাইনাস 3y মাইনাস 3 ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার। এটা করলে আমরা এই পার্টটা পাই। মানে এইটা যদি আমরা বর্গ করে দিই উভয় পক্ষকে, তাহলে এইরকম ফরম্যাট আসে, এবং এটা সিম্পলিফাই করে ফাইনালি আমরা এইরকম ফরম্যাট পাই, যেটা কিনা আমরা ক্লাসে এত দূর পর্যন্ত করেছিলাম। তো এখন দিস ইজ দ্য ইকুয়েশন অফ রিকোয়ার্ড হাইপারবোলা, নির্ণেয় হাইপারবোলার এটাই সমীকরণ। এখন প্রশ্নে বলেছে যে এটার সেন্টার মানে সি বের করতে হবে, এবং অন্য যে ডাইরেক্ট্রিক্সটা আছে জেড ড্যাশ এম এম ড্যাশ, এটাও বের করতে হবে। তো আমাদের কি দেয়া আছে? একটা ডাইরেক্ট্রিক্স দেয়া আছে জেড এম, ঠিক আছে? তাহলে জেড এম আর যে অ্যাক্সিস, আমরা বলতে পারি যে এরা পরস্পর লম্ব হয়। এই অ্যাক্সিস এর সমীকরণটা আমরা আগে বের করে নিতে চাই। এটা বের করতে চাইলে এস যেহেতু দেয়া আছে, আমরা এই রেখা আর এই রেখার ছেদ বিন্দুকে জেড পেয়ে যাব। এবং এস, জেড আর এ এর ভিতরে একটা রিলেশন আছে, যেহেতু জেডটা দ্বিকাক্ষ আর এটা, এ পয়েন্টটা কিন্তু ভার্টেক্স, তাই না? আমরা বলি ভার্টেক্সটা কার উপর আছে? হাইপারবোলার উপর। তাহলে এস থেকে এ এর দূরত্ব আর জেড থেকে এ এর দূরত্ব, এদের যে অনুপাত সেটা কি হয়? ই হয়। তাহলে আমরা ওই টেকনিক ব্যবহার করে জেড এর আমরা কোঅর্ডিনেট বের করে ফেলতে পারবো। একইভাবে জেড ড্যাশেরও আমরা বের করে ফেলতে পারবো। তো আমরা সামনের দিকে আগাই। জেড আর জেড ড্যাশ যদি পেয়ে যায়, তাহলে জেড জেড ড্যাশের যে মধ্যবিন্দু সেটা হচ্ছে সেন্টার। আর জেড ড্যাশ যদি পেয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে এই প্রথম যে দ্বিকাক্ষ দেয়া আছে তার প্যারালাল একটা সমীকরণ নিব এবং এই জেড ড্যাশ দিয়ে পাস করে দিব, তাহলে আমরা দ্বিতীয় দ্বিকাক্ষ পেয়ে যাব। এটা বিভিন্ন ভাবেই করা যায়। তা আমি একটা উপায় বলছি আর কি। এটা হচ্ছে এইটা যে আমরা প্রথমে যে ক্লাসে একজন বলেছিল যে আমরা কি করব, পারপেন্ডিকুলার লাইন নেব। তো আমরা এনি লাইন পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেক্ট্রিক্স এর দিয়ে আছে কেমন হবে, আমরা যেটা শিখেছি তাতে এই কোফিসিয়েন্ট চেঞ্জ হবে আর সাইনও চেঞ্জ হবে। তাহলে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু কি? এখানে কারো কোনো আপত্তি থাকার কথা না, এটা ইন্টারমিডিয়েটে শেখানো হয়েছে। আমাদের এখানে নাই, এটা স্ট্রেট লাইন শুধু। আচ্ছা, এই সমীকরণটা যেহেতু ফোকাস দিয়ে পাস করে, সে এস থ্রি দিয়ে পাস করে, তাহলে এক্স এর জায়গায় থ্রি এবং ওয়াই এর জায়গায় আমরা জিরো বসায় দিলে সেখান থেকে কে এর একটা মান পেয়ে যায়। কে সমান পাওয়া যায় আসলে 3 3 9, আর এটা তো জিরো হয়ে যায়, কে সমান 9। কে সমান 9টা যদি আমরা এখানে বসায় দিই, তাহলে এটা আমরা আসলে পেয়ে যাই জেড এস এর সমীকরণ। হুম। তা আমরা ট্রান্সভার্স অ্যাক্সিস বলতে পারি কি আর কি। তাহলে এই জেড এস
জেড এস এর সমীকরণ, তার মানে এই পুরো লাইনটারই সমীকরণ আমরা বলতে পারি। এখন জেড এস আর জেড এম এর সমীকরণও কিন্তু আমাদের দেয়া আছে, এই দুটো সলভ করলে আমরা জেড পয়েন্টটা পেয়ে যাব। তাহলে জেড এস এর সমীকরণ কোনটা? জেড এস এর সমীকরণ হচ্ছে এইটা আমরা পেলাম, আর জেড এম এর সমীকরণ দেয়াই ছিল এটা। তাহলে the point Z is the point of intersection of ZM and ZS. ZM এবং ZS এর ছেদ বিন্দুটা হচ্ছে Z। আর ZM এর সমীকরণ কি? ZM এর সমীকরণ এটা দেয়া আছে, প্রথমে দেয়া ছিল, এটা 1 নম্বর দিলাম। আর ZS এর সমীকরণ আমরা বের করে নিলাম, এটা 2 নম্বর দিলাম। এই দুটো সলভ করব। সলভ করার সবচেয়ে সহজ টেকনিক, ডাইরেক্ট এক্স এর মান ওয়াই এর মান পাওয়া যায় নির্ণায়ক পদ্ধতিতে। নির্ণায়ক পদ্ধতি বা ক্র্যামার্স রুল, এটা তোমরা জানো যে কোফিসিয়েন্ট ডিটারমিন্যান্টটা নিচে বসাতে হয়। আর যখন এক্স এর মান নিব তখন এই ডান পাশের দুটো এক্স এর জায়গায় রিপ্লেস করে দিব, যখন ওয়াই এর মান নিব তখন এই ডান পাশের দুটো ওয়াই এর কাছে রিপ্লেস করে দিব। তাই যদি করি তাহলে প্রথমে এক্স এর মান আমাদের কেমন দাঁড়াচ্ছে, এক্স সমান নিচে তো এই কোফিসিয়েন্ট হবে, অর্থাৎ 4 3 -3 4। এই তাজনুর সুমাইয়া ভিডিও অফ করে দাও আর কি। রূপন রয় ভিডিও দেওয়ার দরকার নাই, হ্যাঁ, সব অডিওতে থাকো, ভিডিওটা অফ করে দেখাই, অন্যদের ডিস্টার্ব হবে আর কি। তো যাই হোক, নিচেরটা হচ্ছে ডিটারমিনেন্ট, আর উপরের মানটা আমরা কিভাবে নেই, যেহেতু এক্স এর মান নিচ্ছি তাহলে এক্স এর যে কোফিসিয়েন্ট যে দুটো ছিল ওই বরাবর এই দুটো বসাই দেবো, অর্থাৎ 3 9, 3 9 এখানে বসালাম, আর -3 -4, মানে এটারই এই দ্বিতীয় কলাম, ঠিক আছে, প্রথম কলামের জায়গায় জাস্ট যে ভ্যালুগুলো দেওয়া ছিল ডান পাশে সেই ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো। 3 4 12 প্লাস 3 9 27, 12 আর 27 কত হয়, 39। আর 4 4 16, প্লাস 3 3 9, 25, তাহলে 39/25 আমরা পাচ্ছি। একইভাবে এটা পাবো আমরা 27/25। এটার বেলায় কি হবে, এটার বেলায় নিচেরটার উপরটা সেমই থাকবে। আহ জিহাদুল ভিডিওটা অফ করলে ভালো হয় আর কি। 4 3 ঠিক থাকবে, জাস্ট ওয়াই এর মান নিচ্ছি, সেই ওয়াই এর কোফিসিয়েন্ট দুইটার জায়গায় আমরা এই ডান পাশে যে দুটো আছে 3 9 এই দুটো বসায় দেবো ইনশাআল্লাহ। তাহলে এখন 4 9 36 থেকে 9 বাদ দিলে 27, আর নিচে তো 25, দুজনের নিচে একই হবে। তাহলে এই 1 আর 2 এর ছেদ বিন্দু যেটা পেলাম এটা আসলে কার স্থানাঙ্ক, এটা হচ্ছে জেড এর স্থানাঙ্ক। আমি অনেক কয়েকবার ছবি ব্যবহার করেছি যাতে তোমাদের বারবার পেজ চেঞ্জ করতে না হয়, তো এই ছবি থেকে একই ছবি দিয়েছি আর কি। তাহলে জেড, এই জেডটা পেয়ে গেলাম। এখন এই জেড যখন পেয়ে গেলাম তখন আমরা কিন্তু এ বের করে ফেলতে পারবো, এ পয়েন্টটা, এবং এ ড্যাশও বের করা যাবে। এ পয়েন্টটা জেড এ আর এস জেড, এস এ সরি, এস এ আর জেড এ দুজনকে অনুপাত করলে কত হবে, ই অনুপাত 1, তাই না? এস এ অনুপাত জেড এ সমান হচ্ছে ই, বা এটাকে আমরা ই অনুপাত 1 বলতে পারি। অর্থাৎ অর্থাৎ আমরা কি বলতে পারছি যে এ পয়েন্টটা জেড আর এস এর সংযোগ যে রেখাংশ সেইটাকে ই অনুপাত 1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। একইভাবে এ ড্যাশটা ওই একই অনুপাতে বহির্বিভক্ত করে, ঠিক আছে? এটা হচ্ছে জেড এস কে ই অনুপাত 1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর এ ড্যাশটা কি করে, এস আর জেড এর যে সংযোগ রেখাংশ তাকে বহিস্থভাবে মানে বহির্বিভক্ত করে, এই ই অনুপাত 1 অনুপাতে বহির্বিভক্ত করে। আমরা জানি যে, আচ্ছা এখন ই এর মান কত দেওয়া ছিল আমাদের, 5/4, 4 আমরা গুণ করে দিতে পারি অনুপাতের ক্ষেত্রে, তাহলে এটা হয়ে যাবে আসলে 5/4। তাহলে আমরা বলতে পারছি যে এ বিন্দুটা এস জেড কে 5/4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো অন্তর্বিভক্ত করলে আমরা তার কোঅর্ডিনেট কিভাবে পাই, যদি m1 অনুপাত m2 অনুপাতে বিভক্ত করে তাহলে আমরা সূত্র জানতাম m1 x2 প্লাস m2 x1
ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট। আর ওয়াই কোঅর্ডিনেট একই সূত্র, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা আমরা ইন্টারমিডিয়েট শিখে আসছি। তাহলে আমাদের m1 হচ্ছে 5, m2 হচ্ছে 4। আর x1 x2 কিভাবে পাবো? আমাদের কোঅর্ডিনেট দেয়াই আছে, একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে আমাদের এস। এসটা আমাদের জানা, শুরুতে দেয়াই ছিল প্রবলেমে, যে এস হচ্ছে আমাদের 30। হ্যাঁ, আর জেড কে আমরা বের করে নিয়েছি শেষমেশ এইখানে এসে, যে 39/25 আর 27/25। তাহলে যদি আমরা সূত্র এখন ইউজ করি, তাহলে জেড এরটা হচ্ছে x2 y2, আর এস এরটা হচ্ছে x1 y1। তাহলে m1 x2 যদি করি, তাহলে x2 মানে কত হবে? 39/25। আর m2 x1 মানে হচ্ছে 3। আর m1 y2 মানে হচ্ছে 27/25। আর y1 হচ্ছে আমাদের 3, সরি 0। তাহলে 4 × 0 ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1 আর m2 হচ্ছে 4/5। তাহলে এইটা যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে এখানে 5×5 = 25 হয়, এখানে 9 হয়, এইখানে 12 হয়, এখানে 5×5 = 25 হয়, এখানে 9 হয়, আর এটা 0 হয়ে যায়। তো এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা সিম্পলিফাই করলে আসে 11/5। আর এইটা আসে তোমার 3/5। ঠিক আছে, এটা হচ্ছে আসলে 9 হয়, এটাও 9 হয়। এইখানে যেহেতু একটা ডিভাইডেড বাই জিনিস আসে, নিচে নামায় দিলে পারে তোমার এই যে 3×9 = 27, সেখানে কেটে যায়। আর 39, আর এইখানে হচ্ছে তোমার 12, এইটা যোগ করে তোমরা হিসাব করে দেখো আর কি, 99 মতো না কত যেন আসে আর কি, কেটে গিয়ে 11 হয় আর কি। হুম, 11/5 আর 3/5। তাহলে এটা কি পেলাম? কার স্থানাঙ্ক পাওয়া গেল? এটা এটা পেলাম আমরা এ এর স্থানাঙ্ক। একইভাবে যদি আমরা এ ড্যাশের স্থানাঙ্ক পেতে চাই, তাহলে এই একই অনুপাতে আসলে কি করেছে? বহির্বিভক্ত করেছে। বহির্বিভক্ত সূত্রে কি হয়? এই যেখানে যেখানে প্লাস আছে সেখানে সেখানে মাইনাস হবে। এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। এই কাজ যদি আমরা করি, তাহলে কি হবে? এটাও আমরা ক্যালকুলেশন করে পাই -21/5, আর এটা হচ্ছে 27/5। ঠিক আছে, কারো প্রশ্ন থাকলে করে দিতে পারো এর ভিতরে। তাহলে এখন আমরা এও পেয়ে গেছি, এ ড্যাশও পেয়ে গেছি। আমরা জানি সেন্টার কি হবে? এ আর এ ড্যাশের মধ্যবিন্দু। মধ্যবিন্দু কিভাবে পাওয়া যায়? ভুজ প্লাস ভুজ ডিভাইডেড বাই 2, আর কোটি প্লাস কোটি ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আছে 11, আর এখানে আছে -21। তাহলে -10 আর ডিভাইডেড বাই 5 আছে, ডিভাইডেড বাই আমরা 2 যদি করি, তাহলে কি হবে? 10/10, তার মানে আমাদের আসবে -1। একইভাবে কোটি প্লাস কোটি ডিভাইডেড বাই 2 যদি করি, 5 5 লসাগু, 7 আর 7 3, 30। 30 কে 5 দিয়ে ভাগ করলে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। ঠিক আছে, তাহলে সি বা সেন্টার আমরা পেয়ে গেলাম -1 3। এখন আরেকটা ডাইরেক্ট্রিক্স এর কথা বলা হয়েছে। তো এখন আরেকটা ডাইরেক্ট্রিক্স যদি পেতে হয়, তাহলে এই ডাইরেক্ট্রিক্সটা কোথা দিয়ে যাবে? জেড ড্যাশ একটা পয়েন্ট আছে, এই জেড ড্যাশ পয়েন্ট দিয়ে যাবে। তাহলে জেড ড্যাশ পয়েন্টের স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই, আমরা জানি জেড আর জেড ড্যাশের মধ্যবিন্দু সি। তাহলে জেড ড্যাশের স্থানাঙ্ক ধরে নিলাম আমরা আলফা বিটা। তাহলে এই আলফা প্লাস জেড এর ভুজ ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে সি এর কি? ভুজ। আর বিটা প্লাস জেড এর কোটি ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে সি এর কোটি। সি তো আমরা পেয়ে গেছি, তাহলে আমরা ধরে নিলাম জেড ড্যাশ যেটা, তার কোঅর্ডিনেট আলফা বিটা। তাহলে আলফা প্লাস জেড এর ভুজ ডিভাইডেড বাই 2 সমান সি এর ভুজ, মানে -1। আর বিটা প্লাস জেড এর ভুজ ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে সি এর কোটি। সি এর কোটিটা হচ্ছে 3। তাহলে এই দুটো থেকে সিম্পলিফাই করে আমরা এখান থেকে আলফার মান এবং এখান থেকে বিটার মান বের করে ফেলতে পারি।
তাহলে যেটা পাওয়া যাচ্ছে এটা জেড ড্যাশের কোঅর্ডিনেট। এখন আরেকটা যে দিকাক্ষ সেটা প্রথম দিকাক্ষের সমান্তরাল হবে এবং এই বিন্দু দিয়ে যাবে। তাহলে যেহেতু সেকেন্ড ডাইরেক্ট্রিক্সটা আমরা বলছি জেড ড্যাশ এম ড্যাশ, চিত্র এই পেজেই আছে সম্ভবত, এখানে আছে জেড ড্যাশ এম ড্যাশ। এই জেড ড্যাশ এম ড্যাশ রেখা জেড ড্যাশ বিন্দুগামী এবং এই জেড এম এর প্যারালাল। জেড এম এর ইকুয়েশন কিন্তু আমাদের শুরুতে দেয়া ছিল। তাহলে জেড এম এর ইকুয়েশন দেয়া ছিল 4x মাইনাস থ্রাইস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে আমরা এটারই প্যারালাল যে কোনো রেখার সমীকরণ কি লিখতে পারি, জাস্ট খালি কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম সি। যেহেতু এই রেখা এই জেড ড্যাশ বিন্দু দিয়ে যায়, তাহলে এক্স এর জায়গায় এইটা 89/25 মাইনাস আর 123/25 হচ্ছে ওয়াই এর জায়গায় আমরা বসায় দিয়ে এখান থেকে ক্যালকুলেট করে সি এর মানটা বের করতে ফেলতে পারি। সি এর মানটা যদি আমরা এখানে বসায় দিই তাহলে -29 হয়, এই পাশে পার করে নিলে আমরা জেড ড্যাশ এম ড্যাশের ইকুয়েশন পাই 4x মাইনাস 3y প্লাস 29 ইকুয়াল টু 0। তা আমি এটা একটা পদ্ধতিতে করলাম, তোমরা চাইলে যে কেউ যে কোনো পদ্ধতি ভাবে করা যায় করতে পারো। তাহলে আমাদের আমাদের প্রবলেমটা কি ছিল আরেকবার যদি আমরা দেখে নিই। প্রবলেমটা ছিল যে আহ, একটা ইসেন্ট্রিসিটি দেয়া আছে এবং একটা ফোকাস দেয়া আছে। এ দুটো থাকলেই কিন্তু আমরা হাইপারবোলার ইকুয়েশন বের করে ফেলতে পারি। সরি, আরেকটা জিনিস লাগবে, ডাইরেক্ট্রিক্স লাগবে। তো ডাইরেক্ট্রিক্সটাও দেয়া আছে। তাহলে এই প্রথম অংশটুকু যদি হয় তাহলে এটা হচ্ছে 90 নম্বর প্রবলেমের মতো, যেটা কিনা আমরা অলরেডি সলভ করেছি। তো এইখান থেকে আমরা হাইপারবোলার ইকুয়েশনটা বের করে নিব এবং সেকেন্ড পার্টে বলেছে যে অলসো ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার। সেন্টার মানে কি, এখানে ছবিতে যদি আমরা তাকাই সেন্টারটা হচ্ছে আমাদের হাতে দেয়া আছে এস, হাতে দেয়া আছে জেড এম, ঠিক আছে, আর দেয়া আছে হচ্ছে আমরা ফাইনালি বের করলাম প্যারাবোলার সরি হাইপারবোলার ইকুয়েশন। এখন এই এই যে ট্রান্সভার্স অ্যাক্সিস যেটা বা অ্যাক্সিস যেটা আমরা বলছি, শঙ্কর ভিডিও অফ করলে ভালো হয়। হ্যাঁ, ভিডিও অফ করে অডিও দেখো আর কি। জেড জেড এম এর পারপেন্ডিকুলার এবং ধরো এস বিন্দুগামী যদি আমরা সরলরেখা নিই তাহলে কোনটা পেয়ে যাব, জেড এস রেখা, এই রেখাটার সমীকরণ পেয়ে যাব। তাহলে এই রেখা আর এই রেখা যদি আমরা সলভ করি তাহলে জেড এর কোঅর্ডিনেট পেয়ে যাব। জেড এর কোঅর্ডিনেট পেয়ে গেলে জেড আর এস, জেড এস সংযোগ রেখাংশকে এ বিন্দু ই অনুপাত 1 অনুপাতে বিভক্ত করে। ই এর মানটা বসাই দিলে আমরা দেখতে পাই যে 5:4 অনুপাতে অন্তর বিভক্ত করে। একইভাবে এ ড্যাশটা এই জেড এস কে ওই 5:4 অনুপাতে বহির্বিভক্ত করে। তার মানে এই অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত সূত্র ব্যবহার করে আমরা এ এবং এ ড্যাশের কোঅর্ডিনেট বের করে ফেলতে পারি। এ আর এ ড্যাশের কোঅর্ডিনেট পেয়ে গেলে তাদের যে মধ্যবিন্দু সেটা হচ্ছে আমাদের সি। এখন আমাদের জেড জানা আছে, সি জানা আছে, জেড ড্যাশটা বের করে ফেলতে পারবো, কারণ কি জেড ড্যাশ এবং জেড এর মধ্যবিন্দু হচ্ছে সি। জেডটা কিভাবে জানা, এই রেখা আর এই রেখা সলভ করলেই আমরা জেড এর কোঅর্ডিনেটটা পেয়ে যাব। তাহলে জেড এর কোঅর্ডিনেট পেয়ে যাব, সি এর কোঅর্ডিনেটও পেয়ে গেছি, আর জেড ড্যাশ এর কোঅর্ডিনেটও আমরা আলফা বিটা ধরে এইটা আর এইটার যোগফলকে 2 দিয়ে ভাগ করে যদি ভুজের ক্ষেত্রে কোটির ক্ষেত্রে, তাহলে সেখান থেকে আমরা ভুজ এবং কোটিটা বের করে ফেলতে পারি। জেড ড্যাশটা বের করব কেন, কারণ এই যে আরেকটা ডাইরেক্ট্রিক্স সেটা জেড ড্যাশ বিন্দুগামী এবং এই যে প্রথম ডাইরেক্ট্রিক্স এর প্যারালাল প্যারালাল বা অ্যাক্সিস যেটা আমাদের ট্রান্সভার্স অ্যাক্সিস এর উপর পারপেন্ডিকুলার, লম্ব ধরে করলে হবে বা এটার প্যারালাল ধরে করলে হবে। এটার প্যারালাল ধরে নিয়ে সেটা যেহেতু জেড ড্যাশ বিন্দুগামী ওখান থেকে সি এর মান বের করে বসায় দিলে আমাদের এই দ্বিঘাক্ষের সমীকরণটা আমরা পেয়ে যাবো আর কি। এটা গেল আমাদের ক্লাসে যে প্রবলেমটা আমরা করছিলাম সেইটা আর কি। এরপর আমরা একটু সামনের দিকে আগাবো আর কি। তো প্রবলেম হচ্ছে যে ফাইন্ড দ্য ইসেন্ট্রিসিটি, ফোকি মানে হচ্ছে ফোকাস দুইটা আছে, সেই দুইটা ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স ইকুয়েশনস এবং লেন্থ অফ দ্য ল্যাটেরা রেক্টা
অফ দ্য হাইপারবোলা এটা দেওয়া আছে যে থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি একে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসা। নিয়ে আসতে হলে কি করব আমরা 4 দিয়ে ভাগ করে দেব। 4 দিয়ে ভাগ করে দিলে যেটা আসছে যে এই 3 কে আবার যদি আমরা একদম নিচে নামিয়ে দিই তাহলে এখানে আসছে 4/3 আর এখানে আসছে 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এ স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি 4/3 আর বি স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি 4। ঠিক আছে, এখন তাহলে এ সমান আমরা পাচ্ছি 2/√3 আর বি সমান হয়ে যাচ্ছে 2। ই স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। মান যদি আমরা বসায় দিই, এ স্কোয়ার মানে হচ্ছে 4/3 আর বি স্কোয়ার মানে হচ্ছে 4/বাই এ স্কোয়ার মানে 4/3। এটা 3 4 12 আর 4 16/3 আর এটা যদি উল্টে দিই আমরা 3/4 তাহলে কি হয় 4 4 16 হয় আর 3 3 কেটে যায়, তার মানে 4 পেয়ে যায়। কি এর মান 4 পাই ই স্কোয়ারের মান, তাহলে ই এর মান কত পাবো 2। ই কিন্তু নেগেটিভ হবে না কখনো, ঠিক আছে, প্লাস মাইনাস 2 হবে না, ই এর মান 2 হবে, একের চাইতে বড়। এখন ফোকাস গুলোর কোঅর্ডিনেট আমরা জানি প্লাস মাইনাস এ ই 0, তাই তো এটাই আমরা শিখেছি যে প্লাস মাইনাস এ ই 0। এও জানি ইও জানি, আমরা বসাই দিলাম ই এর মান 2 আর এ এর মান প্লাস মাইনাস 2/√3, তাহলে উপরে 4/√3 0। তাহলে ফোকাস পেয়ে গেলাম, সেন্ট্রিসিটিও পেয়ে গেছি। ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন লাগবে আর ল্যাটাস রেক্টামের লেন্থও লাগবে, ইকুয়েশন লাগবে। তাহলে আমরা ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন জানি x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই। এর মানও জানি ই এর মানও জানি, আমরা বসায় দিলাম, বসায় দিয়ে ক্যালকুলেট করলে x সমান প্লাস মাইনাস 1/√3 আসে। আর ল্যাটাস রেক্টা আসলে ল্যাটেরার রেক্টা হবে, ল্যাটেরার রেক্টা গুলো কি হয় x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। তাহলে মানে ফোকাস দিয়ে যায় আর কি। তার এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, এ এর মান জানি ই এর মান জানি, বসায় দিলে পরে যা হয় তাই আর কি। এ এর মান কত আমাদের, এ এর মান হচ্ছে 2/√3 আর ই এর মান হচ্ছে 2, তাহলে আমাদের আসলে 4/√3 চলে আসবে, 2 2 4। আর লেন্থটা কিভাবে পাওয়া যাবে আমরা এটাও দেখেছিলাম যে 2b² বাই a হয়, মান বসায় দিয়ে যেটা আসবে সেটা। ঠিক আছে, এখন ওই প্রশ্ন আরো দুইটা এখানে দেয়া আছে, এই দুটো আমি একটু তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখছি। সবগুলো তো একই একই ধরনের, তো করার প্রয়োজন নাই, একটু তোমরা করে নিও আর কি। এইটার ক্ষেত্রে 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিবা আর এইটার ক্ষেত্রে 36 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিবে, তারপরে আগে আমরা যেভাবে করলাম একইভাবে আমরা করে নিতে পারবো। প্রবলেম 94, 94 বলছে ফাইন্ড দ্য সেন্টার, তারপরে যে ফোকাস দুইটা, ইসেন্ট্রিসিটি, হ্যাঁ, এবং লেন্থ অফ অ্যাক্সিস, লেন্থ অফ অ্যাক্সিস অফ দ্য হাইপারবোলা, মানে ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিসের যে লেন্থ সেটা বের করতে বলেছে আর কি। তো একটা 2a একটা 2b হয় সম্ভবত, এটা আমরা বের করে নিব আর কি। তো এইটা দেখতে পাচ্ছি যে মোটামুটি স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে, কিন্তু এইটা এক্স না, এইটা ওয়াই না। তাহলে আমরা এইটাকে যদি স্ট্যান্ডার্ড ফর্মের সাথে তুলনা করি, তুলনা করলে আমরা কি পাই যে এইটা আসলে একটা ধরো স্মল এক্স, তো এটাকে আমরা ক্যাপিটাল এক্স ধরে নিলাম যে ক্যাপিটাল এক্স সমান এক্স মাইনাস ওয়ান আর ক্যাপিটাল ওয়াই সমান ওয়াই মাইনাস টু। তাহলে এই ইকুয়েশনটা দেখতে কেমন হবে, x² বাই 9 y² বাই 16 ইজ ইকুয়াল টু 1। তো এইটাকে যদি আমরা এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি তাহলে a² ইকুয়াল টু 9 পাই, b² ইকুয়াল টু 16 পাই। এখন এই ক্ষেত্রে আমরা ইসেন্ট্রিসিটির যে ফর্মুলা a² b² পেয়ে গেছি, সেখানে বসায় দিলেই হয়ে যাচ্ছে আমাদের ই এর মান 5/3 এবং অ্যাক্সিসের লেন্থ যেটা ট্রান্সভার্স অ্যাক্সিসের লেন্থ হবে 2a, 2 ইন্টু এ এর মান এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 আর বি এর মান হচ্ছে 4। আর আরেকটা হচ্ছে কনজুগেট অ্যাক্সিসের লেন্থ হবে 2b, এইটা অ্যাক্সিসের লেন্থ গুলো আমরা পেয়ে গেলাম। আর সেন্টার, সেন্টার হবে এমনিতে 0 0, তার মানে ভুজও 0 কোটিও 0, অর্থাৎ এক্সও 0 ওয়াইও 0। এক্স আসলে এক্স না,
এক্স হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এবং এই ওয়াই, ওয়াই তো ওয়াই না আসলে, এই ওয়াই হচ্ছে স্মল ওয়াই মাইনাস টু। এখান থেকে সমাধান করলে আমরা এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান টু পাই। সুতরাং আমরা সেন্টার বলতে পারি ওয়ান, টু। ঠিক আছে, এরপর ফোকাস। ফোকাসটা আমরা জানি প্লাস মাইনাস এই জিরো, অর্থাৎ ক্যাপিটাল এক্স মানে ভুজটা হবে এইটা, আর কোটিটা হবে জিরো। তো এখানে এই যেহেতু আমাদের জানা এই দুজনের মান, আমরা বসায় দিয়ে একটু ক্যালকুলেশন করি না, প্লাস মাইনাস ফাইভ জিরো। তাহলে হিসাব অনুযায়ী এক্স হচ্ছে প্লাস মাইনাস ফাইভ ক্যাপিটাল এক্স, আর ক্যাপিটাল ওয়াই হচ্ছে জিরো। ক্যাপিটাল ওয়াই আসলে এক্স মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস টু। তাহলে এটা পক্ষান্তর করে নিলে টু পাচ্ছি, আর এইখানে কিন্তু আমরা দুটো মান পাবো, প্লাস ধরলে ছয় হবে আর মাইনাস ধরলে চার হবে। তাহলে যে ফোকাস দুটো পাচ্ছি, একটা হচ্ছে ওয়াই এর মান সবসময় দুই, তারপর ছয় দুই আর মাইনাস চার দুই, তাহলে এই দুটো হচ্ছে আমাদের ফোকাস। তার মানে যে কটা বলেছিল সে কটা আমরা করে ফেললাম। একই ধরনের প্রবলেম কিন্তু ইকুয়েশনটা দিয়েছে এইরকম ফরম্যাটে। হ্যাঁ, তাহলে এরকম ফরম্যাটে দিলে আমরা ইন্টারমিডিয়েটে কি করতাম, নাইন কমন কমন নিতাম এই এক্স স্কোয়ার আর এই এক্স যুক্ত যে টার্ম এই দুজনের মধ্যে। হ্যাঁ, মানে এক্স স্কোয়ারকে ফ্রি করে দিতাম। এটা যদি কমন নাও যায় তাহলে ডিভাইডেড বাই নাইন করে দিতাম। তো এখানে সৌভাগ্যবশত নাইন এক্স স্কোয়ার আর আঠারো এক্স এর ভিতরে নাইন যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স আসছে। আর এই দুজনের মধ্যে যদি আমরা মাইনাস ষোলো কমন নিই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই আসছে। আর এই 151কে পার করে দিলাম ওই পাশে। এখন এ প্লাস বি হোল স্কোয়ারে যদি সূত্র করতে চাই তাহলে এখানে একটা প্লাস ওয়ান নিতে হবে, আর এখানেও একটা প্লাস ওয়ান নিতে হবে। তাহলে প্লাস ওয়ান নেওয়ার অর্থ কি, নাইন দিয়ে যদি গুণ করি তাহলে এখানে প্লাস নাইন নেওয়া হচ্ছে, আর এখানে মাইনাস সিক্সটিন নেওয়া হচ্ছে। তো এই দুটো তো অতিরিক্ত নেওয়া হচ্ছে, তাহলে এই দুটো কি করব আমরা, তাদের অপোজিট সাইন নিব, অথবা ডান পাশে আমরা দিয়ে দিব। তাহলে এখানে প্লাস নাইন নিয়েছি, ডান পাশে একটা প্লাস নাইন দিলাম। এখানে একটা মাইনাস সিক্সটিন নিয়েছি, ডান পাশে একটা মাইনাস সিক্সটিন দিয়ে দিলাম। এইবার যদি আমরা এই পাশটা কম্পিউট করি, তার মানে 160 থেকে 16 বাদ হবে ডান পাশে। আর এইখানে আমরা লিখতে পাচ্ছি যে নাইন ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আর সিক্সটিন ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান, এদিকে এইটা যদি আমরা 160 থেকে 16 বিয়োগ করলে 144 হয়। মানে 144 দিয়ে উভয় পক্ষকে যদি আমরা ভাগ করে দিই তাহলে এইরকম ফরম্যাট আসে। এবং এইটা দেখতে 94 নম্বর যে প্রবলেম আমরা করলাম, জাস্ট এই 94 নাম্বার প্রবলেমের মতোই, এটার মতোই একটা আর কি। তাহলে এইটা যেভাবে আমরা সলভ করেছি, আমি আসলে সময়ের স্বল্পতার কারণে এটা পুরোটা না করে বাকিটা বলেছি, নাও প্রসিড অ্যাজ ইন প্রবলেম 94। আমার বিশ্বাস এটা তোমরা করতে পারবে, যেহেতু ওইটার মতো চলে আসছে। এরপর কি করে নিব আমরা, ক্যাপিটাল এক্স সমান এক্স প্লাস ওয়ান এবং ক্যাপিটাল ওয়াই সমান ওয়াই মাইনাস ওয়ান ধরে নিব, এবং আগে যেভাবে আমরা করলাম আগেরটা ওইভাবে করে দেবো। আচ্ছা, এরপর বলছে ট্যানজেন্টে চলে আসছে। ট্যানজেন্টের একটা বিষয় হচ্ছে যে ট্যানজেন্ট যাওয়ার আগে আমরা যদি একটু এইখান থেকে একটু দেখি যে আহ, এখানে একটা প্রবলেম আছে যে শো দ্যাট দ্য লাইন, বা আমরা প্যারাবোলার ক্ষেত্রে বা ইলিপসের ক্ষেত্রে আমরা করেছিলাম যে যেটা স্লপ ফর্ম আর কি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এইটা এই রেখাকে টাচ করবে তার একটা শর্ত বের করেছিলাম। টাচ করলে কি হয়ে যায়, আসলে ট্যানজেন্ট হয়ে যায়। তাই এইরকম এখানেও একটা শর্ত বের করা হয়েছে যে এই হাইপারবোলাকে এই লাইন টাচ করবে তার শর্ত কি আর কি। হ্যাঁ, তো সেই শর্তটা আসলে আসে এরকম যে সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেটা যদি আমরা বসা দিই, হ্যাঁ কেউ কিছু বলছো, তাহলে লাইনটা এইরকম হয়ে যায়। তাহলে এইটা সবসময় কিন্তু এই হাইপারবোলার একটা ট্যানজেন্ট হয়। তাহলে স্লপ ফর্মে আমরা ট্যানজেন্টকে এইভাবে লিখতে পারি। তো এবং এটা আমরা প্রমাণও করতে পারি যে এখানে আমরা যে এনপি বালির যে বইটা তোমাদের দিয়েছি ওইটার এক্সাম্পল 6 এ আর কি, পেজ নম্বর যদি আমরা দেখি, পেজ নম্বর হচ্ছে 436 নম্বর পেজ। এইখানে
এই এই প্রবলেমটা, এটা যদি লক্ষ্য করি যে এই লাইনটা এই হাইপারবোলাকে টাচ করে বা ট্যানজেন্ট হয়, হুম, ফর অল ভ্যালুজ অফ এম, সেটা বলছে আর কি। তো সেটা করার জন্য কি করা হলো, এটা হাইপারবোলার ইকুয়েশন দেয়া আছে আর এটা ওই লাইনটা, এই লাইনটা এটার উপর বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে। সে দ্বিঘাত সমীকরণটা দেখা যায় যে এটা পূর্ণ বর্গ আকারে চলে আসে, তার মানে এক্স এর ইকুয়াল দুইটা ভ্যালু পাওয়া যায়। কিন্তু দুটো আলাদা ভ্যালু পাওয়া গেলে বোঝা যেত যে দুইটা পয়েন্টে কাট করবে, কিন্তু যেহেতু মানে ইকুয়াল ভ্যালু পাওয়া যাচ্ছে, সুতরাং আমরা বলতে পারি যে আসলে এই রেখাটা, প্রথম রেখা দ্বিতীয় হাইপারবোলাকে একটা পয়েন্টে টাচ করবে আর কি। তাহলে এই হাইপারবোলার যে কোনো ট্যানজেন্ট যদি আমরা যদি আমাদের স্লপটা জানা থাকে, তাহলে ট্যানজেন্টটা আমরা এইভাবে লিখতে পারি যে y = mx প্লাস রুট ওভার a স্কোয়ার m স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এইটা হচ্ছে এই হাইপারবোলার একটা ট্যানজেন্ট। এখন আমাদের যে পড়ছিলাম আমরা সেইখানে যাই। প্রবলেম বলছে tangents are drawn to the hyperbola, এটা 5x² minus y² = 5 from the point 0 to, তার মানে 0 to পয়েন্ট গামী, 0 to বিন্দুগামী ট্যানজেন্ট আর কি। ফাইন্ড দেয়ার ইকুয়েশনস, তাদের ইকুয়েশনটা বের করতে বলছে। তাহলে আমরা আগে এইটাকে একটু সুন্দর ফরম্যাটে নিয়ে গিয়ে এ আর বি এর মানটা বের করি আর কি। তাহলে এই উভয় পক্ষকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে পাবো 5x² ডিভাইডেড বাই 5, তার মানে 5 5 কেটে গেলে x² ডিভাইডেড বাই 1 মাইনাস y² ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা কম্পেয়ার করি স্ট্যান্ডার্ড ফর্মের সাথে, তাহলে a² ইকুয়াল টু পাওয়া যাবে 1 আর b² পাওয়া যাবে 5। আচ্ছা, আমি সবাইকে একটু মিউট করতে বলছি আর কি। হ্যাঁ, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো আমাকে থামাই দিয়ে, না থাকলে একটু মিউট করে দাও, যাতে অন্যদের শুনতে সুবিধা হয়। এটা রেকর্ড করছি আমি, ইনশাআল্লাহ তোমাদের গ্রুপে কিছুক্ষণ পরে এটা দিয়ে দেবো, রেকর্ডিংটা প্রসেস হওয়ার পর পরই আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা ধরে নিলাম যে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট বি এম, এই ট্যানজেন্টের টিটা আসলে ছোট হাতের দেওয়া উচিত। তাহলে আমরা ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট কি পাই, y is equal to mx প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার m স্কোয়ার মাইনাস b স্কোয়ার, একটু আগেই আমরা দেখে আসলাম। আচ্ছা, এখন m এর মানটা যদি পেয়ে যাই তাহলেই আমাদের ট্যানজেন্টটা আমরা পেয়ে যাব। দেখুন এখানে আমাদের হাতে কি আছে, হাতে আছে যে ট্যানজেন্টটা এই পয়েন্ট দিয়ে যায়, ঠিক আছে। তাহলে এ আর বি এরও মান যেহেতু আছে, এ আর বি এর মান যদি আমরা এখানে বসায় দিই, তাহলে এম এক্স প্লাস এই স্কোয়ারের মান হচ্ছে আমরা 1 বসালাম, আর বি স্কোয়ার মান হচ্ছে 5 বসালাম, তাহলে m² - 5 এইরকম একটা ফরম্যাট আসলো। কিন্তু এই রেখা রিফাত, ভিডিও অফ করতে হবে, ভিডিওটা অফ করে অডিও শোনো আর কি। হুম, আচ্ছা, তাহলে ইফ দ্য ট্যানজেন্ট পাসেস থ্রু 0 2, তাহলে আমরা এক্স এর পরিবর্তে 0 আর ওয়াই এর পরিবর্তে আমরা 2 বসায় দিতে পারবো। 0 আর 2 যদি এখানে বসায় দিই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, আর এইটা হয়ে যাচ্ছে 2, তাহলে 2 ইজ ইকুয়াল টু 0 প্লাস মাইনাস রুট ওভার m² - 5 বর্গ করে দিলাম, দিলে এই পাশে পাচ্ছি 4 আর দিকে পাচ্ছি m² - 5, পক্ষান্তর করে দিলে m² = 9 বা m = +-3। এখন যদি আমরা +-3 এখানে বসাই, এম এর মান যেখানে যেখানে এম আছে সেখানে সেখানে আমরা ধরো +-3 বসাতে চাচ্ছি, বসালে কি হবে, তো এখানে y is equal to mx প্লাস মাইনাস রুট ওভার m² - 5, এইটা তো আমাদের ইকুয়েশন। তাহলে এইখানে একটা প্লাস মাইনাস বসাতে পারি, আর এর ভিতরে প্লাস মাইনাসটা থাকবে না, শুধু প্লাস হবে আর কি, 9 - 5। এখন আহ, ধরো প্লাস দিয়ে আমরা বসিয়েছি, প্লাস দিয়ে বসালেও দুটো ইকুয়েশন আসছে, যে থ্রাইস এক্স প্লাস মাইনাস 9 থেকে 5 বাদ দিলে আমরা পাচ্ছি 4, 4 এর ইয়া করলে 2 হয়,
তাহলে y is equal to 3x plus 2 আর y is equal to 3x minus 2 এরকম দুটো আমাদের ইকুয়েশন আসছে, কিন্তু আমরা দুটো নিতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের বলে দিয়েছে যে ট্যানজেন্টটা এই পয়েন্ট দিয়ে যায়, মানে 0 টু বিন্দুগামী। তাহলে 0 টু তে যেটা স্যাটিসফাইড হবে সেইটা আমরা নিব এই দুইটার মধ্যে। তাহলে y এর মান বসাবো আমরা 2 আর x এর মান বসাবো 0। যদি বসাই তাহলে কি হয়ে যাচ্ছে, বাম পক্ষে আসবে 2 আর এদিকে প্লাস মাইনাস 2। তো মাইনাসটা আমরা নিতে পারবো না, প্লাসটা নিব। কারণ কি? কারণ যেহেতু ওই স্লপটা আমাকে, ওই ট্যানজেন্টটা আমাকে নিতে হবে যেটা 0 টু বিন্দু দিয়ে যায়। তাহলে m ইজ ইকুয়াল টু 3 হলে আমরা, মানে পজিটিভের ক্ষেত্রে যে দুটো ট্যানজেন্ট পাচ্ছি তার ভিতরে আমরা পজিটিভটা নিতে পারলাম। আর m ইজ ইকুয়াল টু -3 হলে আমরা যে দুটো ট্যানজেন্ট পাচ্ছি, এখন এটাকে দেখতে হবে যে আমরা যদি আমরা 0 টু বিন্দু দিয়ে পাস করি তাহলে কি হবে। বাম পাশে হবে 2 আর ডান পাশে হচ্ছে, এটা যদি 0 হয়ে যায় +-2, তার মানে এটাও প্লাস। অর্থাৎ আমাদের যে দুটো ইকুয়েশন আসছে, একটা হচ্ছে y 3x + 2 আর একটা হচ্ছে y3 - 3x + 2, এই দুটো হচ্ছে আমাদের ট্যানজেন্ট আর কি। এই এতদূর পর্যন্ত আমি নোট করতে পেরেছিলাম। আজকে কনভোকেশন ছিল, আর গত দিনও বিজয় দিবস ছিল, সারাদিন ছুটি কাটিয়েছি। তো আমরা কিছু পড়াশোনা এইখান থেকে একটু আগায় নিই এই বইটা থেকে, যেহেতু এই বইটাও তোমাদের দেয়া আছে আর কি। তো তার ভিতরে একটা প্রবলেম এইটা যে এই লাইনটা এই হাইপারবোলার ট্যানজেন্ট হয় আর কি। হ্যাঁ, সেইটা জাস্ট খালি ক্যালকুলেশন করে আমাদের এরকম একটা পূর্ণ বর্গ ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখান থেকে আমরা বলে দিতে পারবো যেহেতু এই ইকুয়েশনের দুইটা রুট সেম হচ্ছে, সুতরাং আসলে এক রেখা দুই পরাবৃত্তকে টাচ করবে, আর টাচ করলে কি হয় সেটা ট্যানজেন্ট হয়ে যায়। আচ্ছা, আর দু একটা জিনিস আমরা দেখি আর কি। কোন একটা কোঅর্ডিনেট দেয়া আছে, এটা আসলে হাইপারবোলার ভিতরে থাকবে, বাইরে থাকবে, নাকি উপরে থাকবে, এই তিনটা টেস্ট করার বুদ্ধি আছে। মানগুলো বসায় দিব। যদি হাইপারবোলাকে স্যাটিসফাই করার পর, মানে বসানোর পর যে মান পাওয়া যাবে সেটা যদি 0-র চাইতে ছোট হয়, অথবা সমান হয়, অথবা বড় হয়, তাহলে সেটা রিপ্রেজেন্ট করবে কি, যে যদি ছোট হয় তাহলে ভিতরে থাকবে, সমান হলে জাস্ট দাগের উপরে থাকবে, আর যদি গ্রেটার দেন হয়ে যায় তাহলে বাইরে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা কনসেপ্ট, এর নাম হচ্ছে ডিরেক্টর সার্কেল আর কি। ডিরেক্টর সার্কেলের একটা প্রবলেম আছে, কিন্তু সংজ্ঞা আসে সাধারণত। ধরো আমাদের ট্রান্সভার্স অ্যাক্সিস এ আর কনজুগেট অ্যাক্সিস বি যদি হয়, তাহলে a² - b² করলে যে রেডিয়াসটা পাওয়া যায়, সেই রেডিয়াস ধরে আহ, মূল বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তটা পাওয়া যায়, অর্থাৎ x² + y² = a² - b², এটা হচ্ছে একটা ব্যাসার্ধ। তা এই যে বৃত্তটা পাওয়া গেল, সেই বৃত্তটাকেই বলা হয় ডিরেক্টর সার্কেল। ঠিক আছে? এই a² - b² মান যদি নেগেটিভ হয়ে যায়, মানে এই ছোট বি বড়, তাহলে এটা হয়ে যায় আসলে কাল্পনিক একটা সার্কেল। আর যদি এ বড় বি ছোট হয় তাহলে একটা বাস্তব সার্কেল পাওয়া যায়। তার মানে লিখে দিবা যে x² / a² - y² / b² = 1 হাইপারবোলার ক্ষেত্রে x² + y² = a² - b², এই সার্কেলকে আমরা বলবো, এটাকে বলবো আমরা কি, ডিরেক্টর সার্কেল। ঠিক আছে? ডিরেক্টর সার্কেল বলা হবে, ডিরেক্টর সার্কেল অফ দ্য হাইপারবোলা। এখানে এটা ক্যালকুলেট করে দেখানো আছে আর কি, তোমরা একটু চাইলে দেখতে পারো প্রবলেমটা। আর অক্সিলারি সার্কেল, অক্সিলারি সার্কেল এর আগেও আমরা পড়েছিলাম ওইরকমই, যে দ্য সার্কেল ডিসক্রাইবড অন দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস, ওখানে ছিল অ্যাক্সিস আর কি, অফ দ্য হাইপারবোলা এজ এ ডায়ামিটার, মানে এ ড্যাশ কে আমরা ধরো ডায়ামিটার ধরে, মানে 2a টাকে ডায়ামিটার ধরে অঙ্কিত যে সার্কেলটা হবে সেটাকে আমরা অক্সিলারি সার্কেল বলছি।
To express the coordinate of any point of the hyperbola in terms of